স্বাগত দীপ্ত সংবাদে। আজ দীপ্ত টিভির 1 দশক পূর্তিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। Directed against civilian population. সোমবার দুপুর 12:35 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর আদালত কক্ষে পিন পতন নীরবতা। আইনজীবী ও সাংবাদিক সহ উপস্থিত সবার দৃষ্টি বিচারকদের দিকে। প্রায় 2.5 ঘন্টা ধরে রায় পড়ে শোনান বিচারক। And it was widespread. মামলায় আনা 5টি অভিযোগের প্রথমটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের আমৃত্যু কারাদণ্ড এবং বাকি 4টিতে দেয়া হয় মৃত্যুদণ্ড। সেই সাথে শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। আর রাজসাক্ষী চৌধুরী মামুনের 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানিয়েছে এটি প্রতিশোধ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা পূরণ। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান, রায় মেনে নিলেও তিনি মর্মাহত। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। জুলাই যোদ্ধা ও তাদের স্বজনেরা বলছেন রায়ে তারা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আইনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। রায়ের দিন আদালত প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ে। 2 বছর আগেও যারা শাসন করতেন রাষ্ট্র, নিয়ন্ত্রণ করতেন প্রশাসন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায়ে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তবে ভুক্তভোগীদের প্রত্যাশা দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR। স্থানীয় সময় সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা সামসাদানি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার যে রায় দিয়ে এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরো বলেন, সংস্থা এই মামলার বিচার কার্য সরাসরি পর্যবেক্ষণ করেনি, তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যে কোনো জবাবদিহি প্রক্রিয়ায় পর্যাপ্ত ন্যায় বিচার ও আন্তর্জাতিক মান অনুসরণের প্রয়োজনীয়তার কথা তারা নিয়মিতভাবে বলে এসেছে। তবে মৃত্যুদণ্ডাদেশের বিরোধিতা করেন সামদানি। Grave human rights violations committed during the suppression of protests last year. While we were not privy
দেশের কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। মাগুরার মোহাম্মদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গত রাত ৩টার দিকে লাগা আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও অফিসের কিছু কাগজপত্র ও আসবাবপত্র আংশিক পুড়ে যায়। ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এছাড়া গত রাতে ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাড়ির ফটকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ জানায় এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত চলছে। ঢাকার অন্যতম প্রবেশমুখ সাভারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ঢাকা আরিচা ও আশুলিয়ার নবীনগর চন্দ্রাসহ টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। এছাড়া সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা চালু রয়েছে। কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন চলছে স্বাভাবিকভাবে। তবে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়ক টহল বৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ওরা চলতেছে, মানুষজন স্বাভাবিক জীবনযাপন করছে, অফিস আদালত করছে, ব্যবসা বাণিজ্য সবই চলতেছে। কোথাও শাটডাউন কেউ মানে না, অবৈধ এইসব কথাবার্তা, অবৈধ আদেশ কেউ প্রতিপালন করতেছে না। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানবো এবারে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, গত কয়েকদিন ধরে তো বেশ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নওশিন, আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর সহ সারা দেশেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সদস্যরা ছিলেন তারা কিন্তু ব্যাপকভাবে টহলের মধ্যে ছিলেন, নজরদারির মধ্যে ছিলেন। আপনি জানেন যে সাধারণত ক্ষমতাচ্যুত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রায়কে কেন্দ্র করে কিন্তু সারা দেশব্যাপী পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেই হিসেবে রাজধানী ঢাকাতে বেশি গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সার্বিক অবস্থা সেটা পর্যবেক্ষণ করা হয়েছে এবং এখন পর্যন্ত আজ সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তবে গতকাল আপনারা জানেন যে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতা এসেছিলেন শেখ মুজিবুর রহমানের যে ধ্বংসস্তূপ যতটুকু বাড়েছে সেই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার জন্য পুরোপুরি, কিন্তু এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা ছিলেন সেই অবস্থায় তারা কিন্তু সেটি করতে পারেননি। তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা দেখেছি যে বিজিবির যে সদস্য ছিলেন তারাও এখানে টহলের মধ্যে ছিলেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত নেই। সকাল থেকে আমরা দেখেছি যে ৩২ নম্বর সামনের যে রাস্তা যেটি আছে সেই রাস্তাটি বন্ধ করে আছে এবং এখান থেকে জনসাধারণ যারা আছেন তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না। আর এই মুহূর্তের যে রাস্তাঘাটের যদি সার্বিক অবস্থা দেখাতে চাই, সাধারণ মানুষের আসলে আতঙ্ক হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, যান চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকে দেখেছে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু প্রয়োজনের তাগিদেই তারা রাস্তায় বের হয়েছেন। গণপরিবহনের কথা যদি বলি, গণপরিবহনও আমরা দেখেছি যে স্বাভাবিক চলাচল রয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যদি জানাতে চাই তাহলে আবার বলি সেটি হচ্ছে যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যেটি জানিয়েছেন যে তারা গত কয়েকদিনের মতো সবসময় যেরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নজরদারিতে রয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছেন, এখনও তারা সেই সতর্ক অবস্থানে আছেন যাতে নগরবাসীর কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। অ্যানি, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনালের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়। এদিকে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র ও অন্তর্ভুক্তি সহ বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়ে জানায়, নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিষয়ে অবগত ভারত। দেশটি জানায় বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় তারা পাশে রয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনো জবাব দেয়নি দিল্লি।
এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর তাকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। আমি এটা নিয়ে কোনো অ্যাসেস করবো না, এই কারণে যে আমি তো আইনের মানুষ নই। বিভিন্ন আইনেই ফাঁক থাকে, সেই ফাঁক কীভাবে পূরণ করতে হয় সেটাও আইনজ্ঞ যারা তারাই বলতে পারবেন। কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে পারি, যেটা বলেছি যে আমরা চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য। সচিবালয়ে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই রায় প্রাণ হারানো পরিবারের জন্য সান্ত্বনার খোরাক হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যাশা, ঐতিহাসিক এই রায়ে দেশের আইন শৃঙ্খলার অবনতি হবে না। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। কোনো রকমের ছোটোখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে, এটা তো আপনারও জানেন, আমিও জানি। ইয়ামিন, আনাস, রিয়াগোপ সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে। আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। আইন উপদেষ্টা বলেন, এই রায় ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা হিসেবে বিবেচিত হবে। আজকে বাংলাদেশের মাটিতে রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের লক্ষ্য পূরণ করতে চায় জামায়াতে ইসলামী। পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছে এনসিপি, বাংলাদেশ জাসদ ও জাকপা সহ অন্যান্য দলগুলো। বোদা ও দেবীগঞ্জ নিয়ে গঠিত পঞ্চগড় ২ আসন একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত আসনটি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায়। জেলা বিএনপির প্রয়াত সভাপতি মোজাহার হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেল মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তবে পট পরিবর্তনের পর পাল্টে যায় রাজনীতির দৃশ্যপট। আসন্ন নির্বাচনে বিএনপির পাশাপাশি ভোটের মাঠে ভাগ বসাতে চায় জামায়াত সহ ৮ দলীয় জোট আছে এনসিপি, বাংলাদেশ জাসদ, জাকপা সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। ভোটাররা বলছেন, প্রচার প্রচারণা যতই হোক, ক্লিন ইমেজের প্রার্থীকেই বেছে নিতে চান তারা। দেশ চালাইতে পারবে তাকে ভোট দিব, কোনো চাঁদাবাজিকে না, কোনো দুর্নীতিকে না। যেহেতু আমি ফার্স্ট ভোটার, ওই জন্য আমি অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ভোটটা দিব। তাকে কখনো ভোট দিয়ে নেই, আর এমন প্রার্থীকে ভোট দিব আমি যে দেশের উন্নয়ন করতে পারে। ভোট সেন্টারে যেও আমরা ভোট দিতে পারিনি, দুর্নীতি, সন্ত্রাস, এগুলো আমরা মুক্ত চাই। সুখ সুবিধা দিবে তাদেরকে আমরা ভোট দেব। বুঝি না দল আর বুঝি না বেদল। ভালোভাবে এবং মানুষের সুখে দুঃখে কাছে থাকে, এইরকম মানুষকে আমরা ভোট দেব। গণসংযোগ, ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা, উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ব্যস্ত বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। পর্যটন সহ আরো অনেক আধুনিকরণ চিন্তা আছে, মিল ফ্যাক্টরি করার চিন্তা আছে, যার মধ্য দিয়ে এই এলাকার মানুষ যেন আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অপরদিকে পরিবর্তিত পরিস্থিতি কাজে লাগিয়ে আসনটি নিজেদের দখলে নিতে পাড়া মহল্লা ভিত্তিক উঠান বৈঠক, গণসংযোগ সহ সভা সমাবেশ করছে জামায়াত। তারা বলছেন, মানুষ এবার পরিবর্তন চায়। যদি আমি নির্বাচিত হই, বিশেষ করে রাস্তাঘাটের অনেক বেহাল দশা রয়েছে, যেগুলো হকদার সেগুলো আগে কাজ করব। এদিকে পুরনো ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের টানতে মাঠ পর্যায়ে কাজ করছেন এনসিপি, বাংলাদেশ জাসদ, জাকপা সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। রাষ্ট্রীয় শক্তিকে ফ্যাসিবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, এই সংবিধানের বিরুদ্ধেই আমাদের লড়াইটা, যে নতুন করে যেন বাংলাদেশের কেউ ফ্যাসিবাদ হয়ে না দাঁড়াইতে পারে, জনগণের উপরে যেন নিষ্ঠুর যে নিপীড়ন, এই নিপীড়নটা যেন কখনো না হয়। এর পাশাপাশি আমাদের আরও 2টি দাবি আছে, বিচার এবং সংস্কার লাগবে। এই যে আওয়ামী স্বৈরাচার যারা ছিল, তারা কিন্তু এটা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া দরকার। মানুষের মধ্যে নানা ধরনের সংশয় আছে, মানুষ যদিও ভোটটি চায়, মানুষের মধ্যে সংশয় আছে ভোট হবে কিনা, ভোট হইলেও কীভাবে হবে, কারা ভোটে পার্টিসিপেট করবে, এই ধরনের নানা ধরনের সংশয় মানুষের মধ্যে রয়েছে। আমরা চাই সরকারের কাছে আমাদের উদ্যত আহ্বান, অনতিবিলম্বে তারা আইন শৃঙ্খলার উন্নতি করে একটা অর্থবহ, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের দিকে যাবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ আনসার। 7টি ইভেন্টের মধ্যে 6টিতে স্বর্ণ, 2টি রূপা ও 4টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেন্স ফিজিক 166 সেন্টিমিটারে আনসারের রাকিব আহমেদ স্বর্ণ, একই সংস্থার মোহাম্মদ রাসেল রূপা ও আনসারের আব্দুল করিম ব্রোঞ্জ পদক জেতেন। 170 সেন্টিমিটারে আনসারের শাকের উদ্দিন স্বর্ণ, এলিট ফিটনেস সেন্টারের সবুজ হোসেন রূপা ও মুন্সিগঞ্জের অলিম্পিয়া ফিটনেসের জাহেদুল আলম ব্রোঞ্জ জিতেছেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, ফেডারেশনের সভাপতি ও পুলিশের অতিরিক্ত আইজি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় 13টি দেশ। তবে ভোটদানে বিরত থাকে চীন ও রাশিয়া। প্রস্তাবের মূল বক্তব্যে বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে শান্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এ ভোটকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এক পোস্টে তিনি জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি। জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তারা জানায়, এ পরিকল্পনা গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা আরোপ করবে। ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে এ প্রস্তাব নিয়ে ইসরায়েলে রয়েছে বিতর্ক। খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লিগে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। এবার ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে মরিয়া জামাল, হামজা, সমিত্রা। ঢাকা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে গেল মার্চে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ব্লু টাইগার্সকে বড় ভাই উল্লেখ করে সমালোচনা মুখে পড়েছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এবারও ঘরের মাঠে অতিথিদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেন তিনি। প্রায় 10 মাসের ব্যবধানে ভারত দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন তিনি। এখন যে অবস্থা ইন্ডিয়া আছে, এটা ইটস নট দ্য বেস্ট। সো এইখানে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। কারণ আপনি যদি ইন্ডিয়া দেখেন, ওরা সুপার লিগ এখনো শুরু হয় না। ইন্ডিয়ার প্লেয়ার্স দে উইল ফোকাস অন বাংলাদেশ। হোয়াট এভার হ্যাপেন্স ইন ইন্ডিয়া, ইট হ্যাপেন্স ইন ইন্ডিয়া। বাট এইখানে ওরা সব খেলোয়াড়, ওরা সব প্রফেশনাল প্লেয়ার। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, সেটা ক্রিকেট, ফুটবল কিংবা অন্য যে কোনো ইভেন্টই হোক না কেন। সমর্থকদের মাঝে লড়াই হাড্ডাহাড্ডি হলেও মাঠের লড়াইয়ে সবসময় ভারতই এগিয়ে। দু দেশের 32 বারের দেখায় মাত্র 16 বার জিতেছে তারা। বাংলাদেশের জয় দুটি, 1991 ও 1999 সালে, অর্থাৎ 2 যুগেরও বেশি সময় ধরে জিততে পারেনি তারা। ড্র হয়েছে বাকি 14টি ম্যাচ। যদিও পরিসংখ্যান নিয়ে মাথা ব্যথা নেই তাদের। বেঙ্গল টাইগার্সের বর্তমান দলটা যে আগের চেয়েও ঢের শক্তিশালী। এটা আমার জন্য বড় অ্যাসাইনমেন্ট। বাংলাদেশ দলে হামজা, সমিত, কিউবা, মিচেলরা রয়েছেন। তবে এটা নিয়ে বাড়তি চিন্তা করছি না। একটা ভালো জয় নিয়ে ফিরতে চাই। এএফসি এশিয়ান কাপ বাছাই থেকে দু দলই ছিটকে পড়েছে ঠিক, কিন্তু বাংলাদেশ ভারত এশিয়ান ডার্বির লড়াইয়ের উত্তাপ ঠিকই রয়েছে ফুটবলের সবুজ গালিচায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আজ দেশের সকল প্রধান পত্রিকাতেই শিরোনাম হিসেবে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের ইস্যুটি। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড, 3 আসামির যত অপরাধ সেটি নিয়েও তাদের একটি শিরোনাম হয়েছে। এছাড়াও 8 জেলায় 6 যানবাহন ও 3 প্রতিষ্ঠানে আগুন। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। এরপর আছে দৈনিক ইত্তেফাক, তাদেরও প্রধান শিরোনাম শেখ হাসিনার মৃত্যুদণ্ড, জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ট্রাইব্যুনালে।
এছাড়াও তাদের সকলের কি কি অপরাধ আছে তা নিয়েও বিশেষ প্রতিবেদন করা হয়েছে। রাজসাক্ষী মামুনকে 5 বছরের দণ্ড। এরপর আছে দৈনিক বণিক বার্তা, তাদেরও প্রধান শিরোনাম শেখ হাসিনার মৃত্যুদণ্ড, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে জানান ট্রাইব্যুনাল। এছাড়াও তাদের একটি বিশেষ শিরোনাম মৃত্যুদণ্ডে দণ্ডিত আলোচিত 48 রাষ্ট্র ও সরকার প্রধান, রায় কার্যকর হয় 35 জনের। এরপর আছে দৈনিক আমার দেশ, তাদেরও প্রধান শিরোনাম গণহত্যায় হাসিনার ফাঁসির দণ্ড। এছাড়াও আছে উস্কানি দেওয়ায় আমৃত্যু কারাদণ্ড, 4 অভিযোগে মৃত্যুদণ্ড। 453 পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণে 3 ভুয়া নির্বাচনের বর্ণনা, গণহত্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি মামুনের 5 বছরের কারাদণ্ড, বাজেয়াপ্ত হবে হাসিনা কামালের সব সম্পত্তি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার হয়েছে, চিফ প্রসিকিউটরের বক্তব্য। এরপর আছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দায়ের, যেটা কালের কণ্ঠের শিরোনাম। 2টি অভিযোগে আসামিদের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে হাসিনা কামালকে আমৃত্যু কারাদণ্ড, দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড, 2 জনের সম্পত্তি বাজেয়াপ্ত। অন্তর্বর্তী সরকার রায় ঐতিহাসিক, সবাইকে শান্ত থাকার আহ্বান, বিশেষ প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও আছে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম এবারের নির্বাচন দেশ রক্ষার প্রধান উপদেষ্টার মন্তব্য। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা, তাদেরও প্রধান শিরোনাম জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার ফাঁসি, মানবতা বিরোধী অপরাধ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকেও মৃত্যুদণ্ড। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।